জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া। মধ্যরাতে ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা, মাকে দেখতে এভার কেয়ারে তারেক রহমান। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে রাজনৈতিক অধ্যায়ের নব সূচনা, জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখার আশা বিশ্লেষকদের। বিএনপিতে গুণগত পরিবর্তনের আভাস। 10 কার্য দিবসের মধ্যেই শহীদ হাদি হত্যার চার্জশিট, অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার নিশ্চিতের আশ্বাস, 8 বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের। অবজব না থাকায় শাহজালাল বিমানবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাহত, অতিরিক্ত সময় ও খরচের ভার উদ্যোক্তার কাঁধে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিজিএমইএর চিঠি। এবং সংস্কারের অভাবে গার্ডার ও অ্যাবাটমেন্টের যন্ত্রাংশের ত্রুটি, যান চলাচলে তৈরি হচ্ছে অস্বাভাবিক কম্পন, ঝুঁকির মুখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতু। সকালে সবাই সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার রাত 12টায় এভার কেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এ সময় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এর আগে রাতে বেগম জিয়াকে দেখতে যান ছেলে তারেক রহমান। এ সময় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ কিছুক্ষণ আগে এভার কেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। ওনাকে দেখার জন্য আজকে দ্বিতীয়বারের মতো এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আজ স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। সব জল্পনা কল্পনা শেষে দীর্ঘ 17 বছর পর রাজস্বিক প্রত্যাবর্তন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে একদিকে জাতিকে ঐক্যবদ্ধ করার বার্তা, অন্যদিকে দলের গুণগত পরিবর্তনের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান টানবেন নতুন রেখা, এমন মত তাদের। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। দীর্ঘ নির্বাসন শেষে ফিরেছেন দেশে, ফিরেছেন এক বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে। পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়। ফিরেই লাখ লাখ জনতার সামনে জানান নতুন বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথা। এখন প্রশ্ন, তারেক রহমানের এই পরিকল্পনা দেশের রাজনীতিতে পরিবর্তন আনবে কতটুকু? আগামী দিনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন রাজনৈতিক নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া সংকট কাটিয়ে আস্থার জায়গা তৈরি করবে। একই সঙ্গে রাজনৈতিক পরিবর্তনের ইতিবাচক ধারার সূচনা হবে বলেও মনে করছেন তারা। বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের জায়গাটাতে মানুষের যে আস্থার একটা সংকট ছিল, সেই সংকটটা কেটে যাবে। মানুষ আবার তার নেতাদের উপরে বিশ্বাস, আস্থা এটা ফিরে পাবে। তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইতিবাচক সুর ছিল। জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে চলার একটা দিক নির্দেশনা কিন্তু আমরা পাই। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যয় তিনি শো করেছেন, তিনি দেখাতে পেরেছেন। তিনি একটা স্ট্রোক ফেলতে পেরেছেন রাজনীতিতে গুণগত পরিবর্তনের কমিটমেন্ট করতে পেরেছেন এবং এই কমিটমেন্ট শো করেছেন। জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রেরণা তার মধ্যে দেখা গেছে এবং তিনি একাই নয়, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চান। এদিকে দলকে কাঠামোগতভাবে সুসংগঠিত করতেও প্রত্যক্ষ, তবে গুণগত পরিবর্তনের জন্য স্পষ্ট লক্ষ্য সামনে রেখে কাজ করার প্রতিও গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। বিএনপি থেকেই বাংলাদেশের গুণগত রাজনীতির ধারা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে। দল হিসাবে বিএনপিতেও একটা মারাত্মক পরিবর্তন আসবে। সেই পরিবর্তন হলো, দেশের বাইরে থেকে উনি নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন, ফ্যাসিবাদ কর্তৃত্ববাদকে হটিয়েছেন। এটা খুব রেয়ার ঘটনা। ভিশন তৈরি করা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। স্টেটসম্যানশিপ যে কাজটা তিনি কিন্তু করেছেন। সো এখন এটা হলো তিনি যে স্বপ্নটা দেখিয়েছেন, সেই স্বপ্নটা বাস্তব করার জন্য আমরা অপেক্ষা করছি। অতীতে
বিএনপির নেতৃত্বে থাকাকালীন সময়ে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো থেকে বের হয়ে এসে তিনি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন এবং বিএনপি বাংলাদেশকে একটা ভালো রাজনীতি উপহার দিতে সক্ষম হবে তার নেতৃত্বে। বর্তমান রাজনীতিতে কৌশল আর নীতিগত অবস্থানই বদলে দিতে পারে নতুন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। আর তাই দেশের রাজনীতিতে তারেক রহমানের ফেরা যে ঢেউ তুলেছে তা কত দূর যাবে তারই প্রতীক্ষায় দেশের আপামর জনতা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এনআইডি উইং। এর আগে শনিবার ভোটার হওয়ার সব কার্যক্রম সম্পূর্ণ করেন তিনি। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছবি তোলা সহ দেন আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। ইসি সচিব জানান 24 ঘন্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা গেছে ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি। জাতীয় পরিচয়পত্রে আবেদন সম্পন্ন করেছেন তারেক কন্যা জাইমা রহমানও। রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ভোটার হওয়ার জন্য আবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তিনি। তারেক রহমানকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ইসির কর্মকর্তারা। দুপুর 1টার পর ভোটার হতে জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। পরে কমিশন সচিব জানান আজই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারেক রহমান। ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ এগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। সচিব বলেন একদিনের মধ্যে ভোটার হলেও রবিবার তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবার বিষয়ে নিশ্চিত করবে ইসি। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যে একটা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নথিতে প্রক্রিয়াজাত করে দিবেন। এর আগে সকালে ভোটার হতে আগারগাঁ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসেন তারেক কন্যা জাইমা রহমান। সঙ্গে ছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে দেশের 8 বিভাগে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন নেতারা। এদিকে 10 কার্যদিবসের মধ্যেই হাদী হত্যার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আর অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা রেজওয়ানা। এই ক্ষোভ বিক্ষোভ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করতে না পারার প্রতিবাদে শুক্রবার দুপুরে শাহবাগে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি চলে শনিবার মধ্যরাত পর্যন্ত। এ সময় ওসমান হাদীর খুনিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিচার না পাওয়ার অর্থ হইল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির কাছে বর্গা দেওয়া। এইরকম যদি হত্যার বিচার করা না হয় তাহলে পরবর্তী যে প্রজন্ম কেউ সাহস করে আগাই আসবে না, যে আসলে দেশপ্রেমের যে প্রকাশটা এই প্রকাশটা কেউ আসলে করতে পারবে না। তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে তার সর্বোচ্চ শাস্তির দাবি করছি আমরা। খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে বিচার করা হয়, সেটার জন্য আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। রাতে শাহবাগে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ডিএমপি কমিশনার বলেন 10 কার্যদিবসের মধ্যেই দেয়া হবে চার্জশিট, আর অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। আগামী 10 দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে এই মামলার চার্জশিট দিব। অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তারা অবশ্যই বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে। পরে শাহবাগ ছাড়েন অবস্থানকারীরা। ঘোষণা দেন রোববার দেশের প্রতিটি বিভাগে সড়ক অবরোধের। আগামীকাল 8 বিভাগে
এই অবরোধ কর্মসূচি করবার জন্য বাংলাদেশের সকল জনতাকে উদারতা আহ্বান জানাই। সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে। তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপ্লবী হাদি। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। মৌসুম শেষ হলেও চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি মৌলভীবাজারে। প্রাকৃতিক বিপর্যয়কে দুষছেন বাগান মালিকরা। শিল্প টিকিয়ে রাখতে সুদের হার কমানোর দাবি। রাষ্ট্র সংস্কার ও জাতীয় স্বার্থে 8 দলের বাইরেও একাধিক দল নিয়ে নির্বাচনী জোট গঠন হচ্ছে। রোববার যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এর আগে আসন সমঝোতার মাধ্যমে 300 আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় দলগুলো। শেষ মুহূর্তে এনসিপি সহ আরও কয়েকটি দল জোটে অংশ নিচ্ছে বলে জানান এই নেতা। আছে বরং 8 দলের সাথে আরও বহু দল একসাথে হয়ে নির্বাচন করার জন্য যোগাযোগ করতেছে, বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। এখানে 8 দলে তো কোনো সংকট নেই এবং পাশাপাশি আরও দল এখানে যুক্ত হচ্ছে। আমরা আশাবাদী সমঝোতার ভিত্তিতে আমরা সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। সব সুবিধাই হাতের নাগালে, নতুন শহর, পরিকল্পিত আবাসন, তবুও অস্বস্তি আর বিড়ম্বনার অপর নাম ঢাকা 16। মিরপুর, রূপনগর ও কালশির একাংশ নিয়ে গঠিত এই আসনে জলাবদ্ধতা, পানি সংকট কিংবা গ্যাস সংকট নিত্যদিনের। তবে এসবের বাইরে নিরাপত্তাই যেন সবচেয়ে বড় চাওয়া ভোটারদের কাছে। সব সমস্যা সমাধান করে এক অনন্য শহর গড়তে মরিয়া প্রার্থীরা। মঞ্জুর হোসেনের ক্যামেরায় আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বড় পরিবর্তন যেটা দরকার সেটা হলো আমাদের প্রশাসনিক দিকটা। মানুষ আগেও হয়রানি হয়েছে, এখনো হয়রানি হইতেছে, শুধু দলগত চেঞ্জ হয়েছে। এম শাহরিয়ার একজন বেসরকারি কর্মজীবী। 2008 সাল থেকে বসবাস করেন পল্লবীতে। গল্পে গল্পে উঠে আসে ঢাকা 16 রাজধানীর অন্য 8-10টি আসনের মতোই 5 আগস্ট যে স্বপ্ন দেখিয়েছিল তা এখন দুঃস্বপ্ন। মনে হয় না আদৌ কোনোদিন ঘটবে আপনার আমার ভাগ্য পরিবর্তন, কারণ এটা আমাদের দেশে তো আসলে রাজনৈতিক সিস্টেমটা টোটালি ভিন্ন। আর আমরা মানুষের একটু আবেগপ্রবণ বেশি, আমরা ইমোশন বেশি। আমাদের সবাই আগেও যেটা হয়ে আসছে এখনো সেটাই হবে। শাহরিয়ার যে দোকানে এসেছেন সেই দোকানে আলমগীরের হতাশা আরো গভীর। দেশ বাড়ি সবাই দেখতে আছে দেশের কি অবস্থা, কেমনে চলে কেমনে কি, ওটা তো বলার দরকার না। এখানে দোকানদারি করি, ভাত খাইয়ে ঢুকে জানি। 38 বছর আগে যখন এই এলাকায় ব্যবসা শুরু করেন তখন এই পল্লবী ঝিল ছিল, মাছ ধরা যেত পানিতে। বদলে যাওয়ার সময়ে আলমগীর মুখ না খুললেও তার স্ত্রী যেন অকপট। এখানকার সমস্যা, সংকট কতটা প্রকট, প্রত্যাশার প্রাপ্তির ফারাক বলে যান একদমে। আমাকে হামলা, দোকানে সাদা, এটা আমরা চাই না। আমরা সুস্থ কাবাই করি খাই, এর মধ্যে শান্তিতে থাকতে চাই। সংসদীয় আসন ঢাকা 16, উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 ও 6 নম্বর ওয়ার্ড, যা মিরপুরের পল্লবী, দুয়ারিপাড়া ও রূপনগর ও কালশির একাংশ নিয়ে গঠিত। যাত্রা শুরু 2008 সালের নির্বাচন থেকে। পুরো আসনের যোগাযোগ অবকাঠামো নিয়ে স্বস্তি আছে, তবে গ্যাস ও পানির সংকটের পাশাপাশি বর্ষায় জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। 2 নম্বর ওয়ার্ডের হোপ মার্কেট, সড়কের অর্ধেক অবৈধ দখলে, পথচারীদের চলাচলে ভোগান্তি নিত্যদিনের। জনপ্রত্যাশা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল কিংবা খেলার মাঠ, তার চেয়েও বেশি নিরাপত্তার। ওসমান হাদির যে ঘটনাটা, ও যেটা চেয়েছে, আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা সেই ওরকমই চাই। যখনই আমরা ওরকম কাউকে দেখব, আমি মনে করবো যে আমার ভোটটা আমি তাকেই দিব। নিরাপদ সড়ক চাই, সবার আগে নিজের নিরাপত্তা চাই। আমরা চাই যে আমাদের সন্তানরা সেফ থাকুক। ধারণা করা হচ্ছে এই আসনে বিজয়ের অন্যতম নিয়ামক হতে পারে বিহারি ভোটার। মানবতার জীবনে অভ্যস্ত এই জনগোষ্ঠীর ভোট নিয়ে চিন্তিত প্রার্থীরাও। ঢাকা 16 এই 4টি ওয়ার্ডে প্রায় 13টি বিহারি ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পগুলোতে 60 থেকে 70 হাজার ভোটার রয়েছেন। অর্থাৎ এই ঢাকা 16 আসন থেকে কে আগামী সংসদে প্রতিনিধিত্ব করবেন তা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই অবাঙালি ভোটারদের উপর, কিন্তু তাদের রয়েছে অনেক আক্ষেপ। ভোটার অধিকার আর কিছু পায়নি। ক্যাম্পে আমাদের অনেক নষ্ট আছে, এজন্য আমরা ক্যাম্পে চাই না থাকতে। পুনর্বাসন চাই আমাদের। আইসা ভোট চায়া, ভোট নিয়া
চলে যায়, ওর পরে আর কোনো খবর থাকে না। প্রার্থীদের মুখেও প্রতিশ্রুতির ফুলঝুরি বরাবরের মতোই। এমন একটি জনবান্ধব সরকার হবে যেখানে কোনো জটিলতার কারণে আমার এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে বা তাদের কাজে কোনো ব্যাহত হবে, এমন কোনো কাজ আমরা নরমালি করব না। মিরপুরের একটা সমস্যা হচ্ছে মাদক এবং চাঁদাবাজি। আমি বা আমার দল যদি দেশ শাসনের সুযোগ পায়, আমরা কোনো অবস্থাতেই এগুলোর পৃষ্ঠপোষকতা করব না। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। একজন সংসদ সদস্যের দায়িত্ব আইন প্রণয়ন করা, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি এমন যে এলাকার ভালো মন্দ সবকিছু নির্ভর করে তাদের ইচ্ছের উপর। ভোটারদের প্রত্যাশা তাদের সুশাসনের ইচ্ছেটা ফিরুক। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে দ্বীপ জেলা ভোলায় বইছে ভোটের হাওয়া। গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচনকে ঘিরে আশা প্রত্যাশার কমতি নেই সাধারণ মানুষের মাঝে। নবীন প্রবীণ ভোটারের চাওয়া পাওয়ায় ভিন্নতা থাকলে প্রহসনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান সবার। পাশাপাশি স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশের প্রত্যাশা ভোটারদের। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলার বড় চরসামায়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাকিস্তান আমল থেকেই জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন, দেখেছেন। বিগত 12টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 3টি ছাড়া বাকি 9টি ছিল প্রহসন আর জোর জবরদস্তির নির্বাচন, যেখানে ভোটারদের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। শক্তিধররা নির্বাচনের নামে তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন। 24-এর গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ ভোট নিয়ে যে স্বপ্ন দেখেছিল তা নিয়েও শঙ্কিত এই প্রবীণ নাগরিক। সকল বাঙালি এক একটা হয়ে কলা গাছ দাঁড়াইছে, হেরো ভোট দিছে, সেখানে কোনো বিশৃঙ্খলা হয় নাই, যার যার ভোট শেষে দিছে। ভোট উৎসব ছিল এবং ভোট গণনা পর্যন্ত কোনো লোক মাঠ ছাড়ে নাই। আমরা যে নির্বাচনটা চাচ্ছি সেই নির্বাচন বর্তমান এই প্রশাসন দিয়ে হবে না। গভর্নমেন্টের যদি দিক নির্দেশনা থাকে XYZ কে আসলে আমার জানার ব্যাপার না, তুমি নির্বাচনের জন্য সেভাবে প্রস্তুতি নাও, কিন্তু সেইভাবে প্রশাসন যদি নেয় তাইলে হবে, আর নইলে হবে। এদিকে বিপ্লবের সুফল ঘরে আনতে আগামী ভোট উৎসবের জন্য মুখিয়ে আছেন কলেজ শিক্ষার্থী প্রীতি দে। দাঙ্গা হাঙ্গামা, দখল আর অপরাজনীতি বন্ধ করে জনগণের মতামতের আলোকে দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে আগামীতে জনবান্ধব সরকার চান তিনি, যার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা ও উন্নত জীবন খুঁজে পাবেন। আমি অনেক দিন ধরে অপেক্ষায় আছি কবে আমি ভোট দিতে পারবো। আমি চাই আমার নির্বাচিত প্রার্থীকেই নির্বাচন করতে, আর সে যেন আমাদের আস্থাভাজন হয়, তারা যেন তাদের মতামত আমাদের উপর চাপিয়ে না দেয়। একটা সংবেদনশীল পরিবেশ তৈরি হোক, ভোটের পরিবেশ যেন খুব শান্তিপূর্ণ হয়। ভোলা জেলার 4টি নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 16,71,000। এর মধ্যে নারী ভোটার 8,04,755 জন। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে নির্বাচনী উত্তাপ। সব দলের নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। এনসিপি ব্যস্ত দল গোছাতে, তবে পাহাড়ের 4টি আঞ্চলিক দল তাদের কোনো প্রার্থী ঘোষণা না করলেও সম্মিলিতভাবে একজনকে বেছে নেওয়ার গুঞ্জন রয়েছে। বিএনপি, জামায়াত ও ইসলামী ঐক্য জোট নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করে প্রচারণার মাঠে রয়েছেন। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাজারে আড্ডা বা চায়ের দোকানে সব জায়গাতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচন। ভোটারদের দোরগোড়ায় ছুটছেন সম্ভাব্য প্রার্থীরা। পার্বত্য জেলা খাগড়াছড়ির আসনে বিএনপির সামনে কে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবেন তা নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। 9টি উপজেলা ও 3টি পৌরসভা নিয়ে গঠিত একক এই আসনে পাহাড়ি বাঙালি ভোটার প্রায় সমান সমান। ইতিহাস বলছে বিএনপি এখানে 2বার জয় পেয়েছে। এর বাইরে 6 বার আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন। আরও আগে জাতীয় পার্টি, জেএসডি এবং মানবেন্দ্র নারায়ণ লারমার মতো নেতারাও এই আসনে বিজয়ের ইতিহাস রচনা করেছেন।
তফসিল ঘোষণা হওয়ায় বিএনপি ইতিমধ্যেই সভা সমাবেশে শক্ত উপস্থিতি দেখাচ্ছে। আর জামায়াতে ইসলামী বিভিন্ন কর্মসূচিতে দুর্নীতি ও চাঁদাবাজি বিরোধী আহ্বানের মাধ্যমে ভোটারদের আগ্রহ টানার চেষ্টা করছে। তবে সৎ ও যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানান ভোটাররা। এমন একটি প্রার্থী চাই যিনি দুর্নীতি, চাঁদাবাজ এবং অনিয়মের বিরুদ্ধে যিনি কথা বলবেন। দাঙ্গা হাঙ্গা ওগুলো যেন বন্ধ করতে পারে, পাহাড়ি বাঙালি মিলেমিশে সুন্দর করে থাকতে পারি, ওইটাই আমরা চাই। যে এলাকার উন্নয়নের কাজ করবে তাকে আমরা ভোট দিয়ে আনবো। বিএনপি জেলা সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মীদের মাঝেও প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। তার সমর্থনে নিয়মিত জনসংযোগ, উঠান বৈঠক, জনসমাবেশ সহ ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন কর্মীরা। এদিকে জামায়াতে ইসলামী প্রায় 1 বছর আগেই অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচনী মাঠে আছে ইসলামী আন্দোলনও। আর নতুন দল জাতীয় নাগরিক পার্টিও পদযাত্রার মাধ্যমে শক্ত অবস্থান জানান দিয়েছে। তরুণদের জন্য আমরা নতুন কিছু আইডিয়া অ্যাপ্লাই করব, নতুন কিছু প্রকল্প নেব, বিশেষ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। শিক্ষার মান বৃদ্ধি করব, হাসপাতালগুলোতে সেবার মান নিশ্চিত করব, বিভিন্ন মেল ফ্যাক্টরি করে পাহাড়ি বাঙালি সকলের জন্য কর্মসংস্থান তৈরি করব। যতদিন গায়ে এক ফোঁটা পর্যন্ত রক্ত থাকবে, যেহেতু আমরা রাজপথে নেমেছি, আপনাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য নেমেছি। আমার কাছে অভূতপূর্ব সারা মানুষ দিচ্ছে এবং আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এদেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চায়। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাহাড়ের অনিবন্ধিত আঞ্চলিক দল। দীর্ঘদিন ক্ষমতার স্বাদ না পাওয়া 4টি আঞ্চলিক দল ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দিলে সব হিসেব নিকেশ উল্টে যাবে, এমন শঙ্কার কথা বলছেন রাজনৈতিক সচেতনরা। সৎ, যোগ্য এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তথা পার্বত্য চট্টগ্রামের স্বার্থ সংরক্ষণ করে এরকম লোককে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করে। জেলায় মোট ভোটার সংখ্যা 5,45,688 জন। এর মধ্যে পুরুষ 2,76,013, নারী 2,69,671 এবং তৃতীয় লিঙ্গের 4 জন। সময় সংবাদ, খাগড়াছড়ি। বরেন্দ্রভূমি রাজশাহীতে আম ও মাছ চাষ ছাড়াও ধান, ভুট্টা, আলু, গম সহ হরেক রকম শাকসবজি উৎপাদন হয়। তবে ন্যায্য মূল্য নিয়ে বরাবরই অখুশি কৃষকেরা। বিভাগীয় শহর হিসেবে নেই পর্যাপ্ত কলকারখানা, তাই শিক্ষানগরী রাজশাহীতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও মিলছে না কাঙ্ক্ষিত চাকরির সুযোগ। পদ্মাপাড়ের নগরী নানা ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হলেও সঠিক পরিকল্পনা ও বরাদ্দের অভাবে হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। নতুন নতুন সব শিল্প কলকারখানা গড়ে উঠলে বদলে যাবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র। কর্মসংস্থানের সুযোগ হবে শত শত বেকার যুবকের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। সীমান্তবর্তী জেলা পদ্মাপাড়ের নগরী হিসেবে পরিচিত রাজশাহী। প্রমত্তা এই নদীকে ঘিরে গড়ে উঠেছে নগরবাসীর বিনোদনের অন্যতম অনুষঙ্গ। নানা ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক রাজশাহী বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে। দেশের প্রথম বরেন্দ্র জাদুঘর, পুঠিয়া রাজবাড়ি, শাহ মখদুম মাজার, বাঘা শাহী মসজিদ সহ অসংখ্য প্রাচীন নিদর্শন স্বতন্ত্র জেলা হিসেবে পরিচিতি এনে দিয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের প্রশস্ত রাস্তা, ফুটওভার ব্রিজ ও দৃষ্টিনন্দন সড়কবাতি চোখ জুড়িয়ে যাবে যে কারো। যারা বাইরের জেলাগুলো থেকে আসে এখানে, তো তারা ম্যাক্সিমামই তাদের ইন্টেনশন থাকে যে আমি একবার হলো আমাদের ওই পুঠিয়া রাজবাড়িতে যাব। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, হাইটেক পার্ক, রাজশাহী কলেজ সহ নামকরা সব শিক্ষা প্রতিষ্ঠানের কারণে শিক্ষানগরী হিসেবেও বলা হয় বিভাগীয় এই শহরকে। তবে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ না থাকায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি মেলেনি শিক্ষার্থীদের। শিল্প কারখানার যে বিষয়গুলো যদি থাকে এগুলো নাই, তার পর্যাপ্ত যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের অভাবও এখানে রয়েছে। শিক্ষার পাশাপাশি মানুষ যে পার্ট টাইম জবগুলো করতে পারে, আমাদের এই সুযোগ সুবিধাগুলো খুবই কম। 2425 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় 6টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 22.5 লাখ। শহরে কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগলেও গ্রামীণ জনপদে লাগেনি তেমন উন্নয়নের ছোঁয়া। জেলার 65% মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। একসময়ের জমজমাট রেশম শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। গ্যাস সংযোগ না পাওয়ায় উদ্যোক্তারাও বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।
আম উৎপাদনে তৃতীয় অবস্থানে থাকা এই জেলায় মাছ চাষ ছাড়াও ধান, ভুট্টা, আলু, গম সহ হরেক রকম শাকসবজি উৎপাদন হয়। বিশেষজ্ঞরা বলছেন, কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে না ওঠার পাশাপাশি দীর্ঘদিনের দাবির পরও কার্গো বিমান চালু না হওয়ায় কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকেরা। কৃষককে বাঁচানোর জন্য এই কার্গো বিমান বলেন, ট্রেনের ব্যবস্থা বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, অবশ্যই দরকার। এখানে আমাদের নর্থ বেঙ্গল, এখানে আমাদের ক্রপ বেল্ট এটা একটা, কিন্তু সেই অনুযায়ী আমাদের যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ডেভেলপ করার কথা ছিল সেটি কিন্তু হয়ে ওঠেনি। সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ড, 21টি থানা, 14টি পৌরসভা ও 72টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত বরেন্দ্র অঞ্চল খ্যাত রাজশাহী জেলা। এই নদীকে ঘিরে পর্যটন নগরী গড়ে তোলা সম্ভব হলে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে এই জেলা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। EDF Aluminium, redefine possibilities. অপটক ভিত্তিক এয়ার কার্গো সেবা চালু না থাকায় ঢাকা বিমানবন্দরে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে অতিরিক্ত সময় ও খরচ দুটোই বহন করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। এ অবস্থায় আকাশপথে পণ্য পরিবহনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে অপটক সুবিধা দাবি তুলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে যা দ্রুত বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। সাধারণত বন্দরের ওপর চাপ কমিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজ করতে বন্দর এলাকার বাইরে যে স্থানে পণ্য লোড, আনলোড, কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হয় তা ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অপডক নামে পরিচিত। চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই সুবিধা থাকলেও নেই ঢাকা বিমানবন্দরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর এই ব্যবস্থা চালুর দাবি উঠেছে ব্যবসায়ী মহলে। কারণ আকাশপথে ঢাকায় আমদানি করা পণ্য সংশ্লিষ্টরা দ্রুত সরবরাহের উদ্যোগ নিলেও 2 মাসেও স্বাভাবিক হয়নি কার্যক্রম। রাস্তার ভিতরে যে পণ্যগুলো ফালানো হচ্ছে, কার মাল কে নিচ্ছে? ফ্লাইট নামার পরে বিমান অফিসাররা ফ্লাইট করতে অনেক সময় নিচ্ছে, এইটা আমাদেরকে এখন ব্যাপক প্রবলেম ফেস করতে হচ্ছে। বাংলাদেশের যে এয়ারপোর্ট কার্গো ফেসিলিটি সেটি এমনিতেই অপ্রতুল। যেই দেশ $40 বিলিয়ন এক্সপোর্ট করে সেই দেশের জন্য এটি একেবারেই অপ্রতুল, কারণ আমাদের কিন্তু স্যাম্পলিং ফেব্রিক, স্যাম্পলিং ইয়ার্ডেজ সব কিছুই এখান দিয়ে আনতে হয়। গেল 23 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দিয়েছে বিজিএমইএ। শিল্প মালিকদের দাবি, বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশের সক্ষমতা সীমিত। এছাড়া প্রতিযোগী দেশগুলোর তুলনায় ঢাকা বিমানবন্দরে পণ্য পরিবহনে খরচও বেশি। অপডক ব্যবস্থা চালু হলে অপারেটরের সংখ্যা বাড়বে, যা প্রতিযোগিতামূলক খরচে সেবা নিশ্চিত করবে বলে যুক্তি তাদের। ঢাকা এয়ারপোর্টে মাল পাঠানোর পরেও আমাদের এখানে সিরিয়াল পাইতে, কাস্টম করতে অনেক লেন্দি একটা প্রসেস। এটা আপনি এই যদি আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সহজ করা যায়, এখন আসতে ধরেন 20টা, যখন এটা 40টা হয়ে যাবে তখন প্রতিযোগিতা চলে আসবে। কে কত বেশি সার্ভিস চার্জ কমাইয়া নিবে, কে কত ভালো ফ্যাসিলিটি দিবে, মানুষ ওখানে যাবে। এখানে আছে খুব ছোট ছোট মাল, মূল্যবান মাল, পরিমাণে কম, একটু কেয়ারফুল হতে হবে। এগুলা অন দ্য ওয়ে যেন এগুলা চুরি না হয়, কারণ এগুলো তো কন্টেইনারে আসবে না। দ্বিপাক্ষিক বাণিজ্যে জটিলতা কমাতে বাংলাদেশেও দুবাই, সিঙ্গাপুর, ভারতের মতো অপডক ভিত্তিক এয়ার কার্গো সেবা দ্রুত চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে কিছু কাঠামো তৈরি করে সেখানে পণ্যগুলো যাতে ওঠানো নামানোর ব্যবস্থা করা যায়, সেটির একটি উদ্যোগ দ্রুততর সময় নিতে পারেন সরকার। এনবিআর এর তথ্য 2024-25 অর্থ বছরে $6,500 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যার মধ্যে ঢাকা বিমানবন্দর দিয়ে এসেছে $410 কোটি পণ্য। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাজার মূলধন ও প্রধান সূচক বাড়ায় গেল সপ্তাহে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই। যদিও দাম বৃদ্ধির শীর্ষ কোম্পানির তালিকায় এখনও শক্ত অবস্থান জেড ক্যাটাগরির। ব্যাংক ঘুরে দাঁড়ালেও তালিকাভুক্ত 21 খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে 16টিতে। মূলধন বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই। মাসের তৃতীয় সপ্তাহে মূলধন বেড়েছে 1006 কোটি টাকা। গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল 293 কোটি টাকার কিছু বেশি। পরদিন তা 400 ছুঁই করে তৃতীয় কার্যদিবসে পৌঁছায় 407 কোটি টাকায়। শেষ কার্যদিবসে লেনদেন নেমে আসে 333 কোটি টাকায়। বেড়েছে প্রধান সূচকও 4853.90 পয়েন্ট নিয়ে সপ্তাহ শুরু করে শেষ হয়েছে 4883.57 পয়েন্টে।
এদিকে আবারও দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানিতে আধিপত্য বেড়েছে জেড ক্যাটাগরির। যদিও দাম পতনে শীর্ষ 10-এ রয়েছে 6টি জেড ও 4টি এ ক্যাটাগরির প্রতিষ্ঠান। প্রকৌশল ওষুধ খাতের পতন অব্যাহত থাকলেও ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক খাত। যদিও তালিকাভুক্ত 21 খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে 16টিতেই। এদিকে পুঁজিবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্য, গেল সপ্তাহে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে 923টি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি মাদুরো। ভেনেজুয়েলার উপর ঔপনিবেশিক আধিপত্য চাপানোর চেষ্টার অভিযোগ প্রেসিডেন্টের। অবরোধের মধ্যেও চলছে তেল শোধনাগারের কাজ। সপ্তাহ ধরেই তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, বেশি আক্রান্ত শিশু ও বৃদ্ধরা। এ মুহূর্তে নওগাঁ সদর হাসপাতালে আছেন সহকর্মী এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঝরছে হিম বাতাস, সেই সাথে ঘন কুয়াশা। এই মুহূর্তে আসলে উত্তরের এই যে হিমালয় থেকে ধেয়ে আসে এই বাতাসের কারণে এই বরেন্দ্র জনপদে এক ধরনের জনমনের ছন্দ পতন এসেছে। সপ্তাহ জুড়েই চলছে এরকম একটি বৈরী আবহাওয়া, এবং এই আবহাওয়ার কারণে স্বাভাবিকভাবে প্রাণ প্রকৃতিতেই কিন্তু এক ধরনের বিরূপ আমরা ছাপ লক্ষ্য করছিলাম। সবচেয়ে বেশি যে প্রভাবটি আমরা লক্ষ্য করছি তা হলো যে এই মুহূর্তে শিশু এবং বয়স্করা বিভিন্ন শীতজনিত যে রোগগুলো রয়েছে এই রোগগুলোর কারণে আক্রান্ত হচ্ছেন, এবং আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে কিন্তু ভিড় করছেন। এবং গত কয়েকদিনের তুলনায় আমরা লক্ষ্য করছিলাম হাসপাতালগুলোতে স্বাভাবিক যে রোগ বালায় তার চেয়ে অনেক বেশি রোগীর ঢল বেড়েছে, এবং অনেকেই বেশিরভাগই শিশু এবং শিশুরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। শিশুদের পানি শূন্যতা রোগ নিয়ে অনেকে এখানে আমরা ভর্তি হওয়া দেখছিলাম। বয়স্করা শ্বাস প্রশ্বাস জনিত যে রোগ রয়েছে এই রোগগুলো নিয়েই মূলত শীতের এই সময়টাতে বেশি আক্রান্ত হয়ে থাকে, তাদেরই চিত্র কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে। তবে হঠাৎ এই আবহাওয়ার ছন্দপতনের কারণে সপ্তাহ জুড়েই কিন্তু আমরা দেখছি যে 8 থেকে 10 কখনো 11 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে এই জনপদের উপরে, এবং এই তাপমাত্রা এই অঞ্চলের মানুষের জন্য হঠাৎ করে যেহেতু জেগে বসেছে শীত, অনেকটা অসহনীয় বলা হচ্ছে। এবং এই অসহনীয় তাপমাত্রার জন্য এলাকার মানুষ বা স্থানীয় যারা এখানে বাসিন্দা তারা কিন্তু অনেকটা অপ্রস্তুত ছিলেন, এবং এই অপ্রস্তুতি প্রভাবটা কিন্তু এইভাবে রোগ বালাইয়ের উপর পড়েছে। এবং এই মুহূর্তে আমরা নওগাঁ সদর হাসপাতালে রয়েছি। হাসপাতালে স্বাভাবিক যে ধারণ ক্ষমতা তার থেকে কিন্তু 2 গুণ বেশি রোগী এখানে রয়েছে। গতকালকে বলছিলেন যে 38 জন রোগী ভর্তি, আজকে 47 জন শিশু ভর্তি হয়েছে। অর্থাৎ স্বাভাবিক প্রতিদিনই রোগের এই প্রকোপ বাড়ছে, রোগীরা বিভিন্ন রোগ বালাই নিয়ে এই হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন। এবং স্থানীয় আবহাওয়া অফিস আজকে তাপমাত্রা রেকর্ড করেছে তারা 12 ডিগ্রি তাপমাত্রা। গতকালকে এই তাপমাত্রা আরেক দফা ছিল। দিনভর কিন্তু কুয়াশায় পথঘাট অনেকটা আচ্ছাদিত থাকছে, ঘন কুয়াশা ঝরছে, সেই সাথে এই যে হিম বাতাস, এই বাতাসের প্রভাবেই কিন্তু শীতের যে কোনকোনে হাড় কাঁপানো শীতের যে তীব্রতা তাতে কিন্তু জনজীবনে প্রভাব ফেলেছে, এবং অনেকটাই সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু পথঘাট আচ্ছাদিত হচ্ছে এবং সূর্যের দেখা মিলছে না। সব মিলিয়ে জনজীবনে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে এই জনপদে। এই ছিল সার্বিক নওগাঁয় শীতজনিত যে রোগ বালায় তার খবর আমার কাছে। সহকর্মী এম আর রকি যুক্ত ছিলেন নওগাঁ থেকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি অংশের গোমতী সেতু ঝুঁকির মুখে। দীর্ঘদিন সংস্কার না করায় গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে। যান চলাচলে তৈরি হচ্ছে অস্বাভাবিক কম্পন। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। সড়ক বিভাগ বলছে নতুন 4 লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা গোমতী সেতু, যার দাউদকান্দি অংশে দেখা দিয়েছে ত্রুটি। সাধারণ যানবাহন চলাচলের সময় অস্বাভাবিকভাবে কাঁপছে সেতুটি, আর ভারী যানের ক্ষেত্রে কম্পন বেড়ে যায় দ্বিগুণ। এমন অবস্থায় চালক ও যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। স্থানীয়রা জানান সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। শীঘ্রই ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তাদের। দুর্ঘটনা ঘটলে প্রাণহানির পাশাপাশি ব্যাহত হবে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বাণিজ্য। দীর্ঘদিন যাবৎ এখানে পেইড বা স্প্রিং এর সমস্যার কারণে অনবরতই নড়তে থাকি। দেখেন আমরা যখন কথা বলছি এখনো ব্রিজটা নড়তেছে। গাড়ি গেলে আপনার আপ ডাউন করে ঝুঁকিপূর্ণ কাঁপতে থাকে। এটা এখন খুবই রিস্কের উপরে আছে। অনেকবার কমপ্লেনও করছে এই এলাকাবাসী, তা ওনারা কোনো পদক্ষেপই নেন আর কি। 2 দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি এই লেনটা চালু করে দিব। ঢাকা যত গাড়ি বের হয়ে সেটা চলে যেতে পারবে। ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে, ওয়াল নষ্ট হয়ে গেছে, আবার ওই যে আমাদের যে পাশের যে রিংগুলো গ্যাপে ওইগুলো লুজ হয়ে গেছে, ওইগুলো আমরা আবার মেরামত করবো।
সড়ক বিভাগ বলছে সেতুর গার্ডার ও অ্যাপার্টমেন্টের মধ্যকার যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে। এই কারণে আপাতত নতুন 4 লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে। গার্ডারের নিচের যন্ত্রাংশের ত্রুটি দেখা দিয়ে সেজন্য আমরা চট্টগ্রামমুখী ডান পাশে যেটি 4 লেন বিশিষ্ট সেতু রয়েছে সেই সেতুটি দিয়ে আমরা ডাইভারশনের কার্যক্রম গ্রহণ করেছি এবং শীঘ্রই এই ডাইভারশনটি রেডি হয়ে গেলে পুরাতন সেতুটি আমরা বন্ধ করে মেরামত কার্যক্রম শুরু করব। সড়ক বিভাগের তথ্য মতে 1995 সালে গোমতী নদীর উপর সেতুটি উদ্বোধন করা হয়। 2 লেন বিশিষ্ট সেতুতে 17টি স্পান রয়েছে। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে প্রায় 10,000 যানবাহন চলাচল করে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। এবার মাস শেষ হচ্ছে চা মৌসুম, অথচ মৌলভীবাজারে অর্থকারী ফসলটির উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এজন্য প্রাকৃতিক বিপর্যয়কে দুষলেন বাগান মালিকরা। তবে নিলামে চায়ের দাম ভালো পাওয়ায় খুশি বেশ কয়েকজন। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের তোলা ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারোহ, তবে বেশিরভাগ চায়ের পাতায় ধরেছে পচন, কোনোটিতে আবার পাতা ঝরে ডালের দেখা মিলেছে। বাগান মালিকরা জানান, চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টিপাত ও সহনীয় পর্যায়ের তাপমাত্রা না থাকায় 20 থেকে 25% গাছ শুরুতেই মারা যায়। খরতাপে পুড়ে যাওয়ায় কোনো কোনো গাছে পাতা আসতে দেরি হয়। পরে জুন জুলাইয়ে বৃষ্টিপাত হলেও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তারা। এ অবস্থায় কৃত্রিম সেচের মাধ্যমে স্বাভাবিক উৎপাদন ধরে রাখার চেষ্টা করেন মালিকরা। এতে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। চায়ের যে ফটোসিনথেসিসের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচার যদি ক্রস করে তাহলে ফটোসিনথেসিস ব্যাহত হবে, ফলে উৎপাদনে ব্যাহত হবে। বৃষ্টিপাত না হওয়ায় চায়ের উৎপাদনটা হ্রাস পাইছে। এদিকে নিলাম বাজারে চায়ের দাম বাড়লেও এই শিল্পকে টিকিয়ে রাখতে ঋণের সুদ কমিয়ে রাখার দাবি সংশ্লিষ্টদের। মাত্র 9% হাইপো লোনে আমরা শুরু করছিলাম, পরবর্তীতে দেখা যায় 11%, এখন বর্তমানে সরকারে 13% ইন্টারেস্ট নিচ্ছে। এটা একটা মানে আমাদের উপরে একটা বেশি জুলুম হয়ে যাচ্ছে। খরা মোকাবেলা করতে পারবো মিনিমালি, তো সেই ক্ষেত্রে আমাদের খরা মোকাবেলার জন্য মেইন টুলস হলো প্রুনিং অপারেশন এবং এর সাথে হলো শেড ব্যবস্থাপনা। আমরা দিনব্যাপী কর্মশালা করেছি এবং আমরা বলেছি যাতে ক্লিন প্রুনিং করা হয়, এতে ট্রান্সপিরেশন লস কম হবে। বাংলাদেশ চা বোর্ডের দেয়া তথ্য মতে চলতি বছর দেশে 10 কোটি 30 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু গত 10 মাসে 7 কোটি 60 লাখ কেজি চা উৎপাদন হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। জামালপুরে ধস নেমেছে পোলট্রি ব্যবসায়ে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে ব্যবসায়ীরা ডিম নিচ্ছেন অভিযোগ উঠেছে। ব্যবসা বন্ধ করে দিয়েছেন অধিকাংশ ব্যবসায়ী। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগের দাবি, শীতে সবজির চাহিদা বেড়ে যাওয়ায় ডিমের দাম কিছুটা কম। জাহাঙ্গীর আলমের তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। লোকসানে দিন কাটছে জামালপুর সদর, ইসলামপুর, মাদারগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকার পোলট্রি ব্যবসায়ীদের। এ অবস্থায় ব্যবসা প্রায় বন্ধ করে দেওয়ার উপক্রম। ব্যবসায়ীরা জানান, গত 2 মাস ধরে বাজারে মুরগি ও ডিমের দাম কমে গেছে। সরকার প্রতি ডিম 10 টাকা 57 পয়সা নির্ধারণ করে দিলেও তেজগাঁও কেন্দ্রীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিম কিনছেন 60 টাকা 30 পয়সায়। পাশাপাশি ব্রয়লার মুরগির কেজি প্রতি 120 থেকে 115 টাকায় বিক্রি করতে হচ্ছে, অথচ আগে দাম ছিল 140 থেকে 150 টাকা কেজি। এতে কর্মচারী, বিদ্যুৎ বিল এবং খাদ্য কীটনাশক খরচ বাদ দিয়ে তাদের লোকসানে পড়তে হচ্ছে। খাদ্যের দাম বেশি, মেডিসিনের দাম বেশি, সবকিছুর দাম বেশি, কর্মচারীর দাম বেশি। সরকার নির্ধারিত করে দিচ্ছে 7.5 টাকা, এখানে 7.5 টাকাও নেয় না। 1000 মুরগি পাইলাম ধরে আমরা প্রায় 40 থেকে 50,000 টাকা আমাদের ক্ষতি হতেছে প্রতি মাসেই। এই অবস্থায় বাজার তদারকির অভাবকে দোষ নেন পোলট্রি ব্যবসায়ী সংশ্লিষ্টরা। সরকার কি তেজগাঁও ডিম সমিতির কাছে দুর্বল? যদি তা না হয় তাহলে প্রকাশ্যে তেজগাঁও ডিম সমিতি যে বাজারে কাঠ সাজি এবং সিন্ডিকেট করছে, সরকার কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না? স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ বলছে, শীতে শাকসবজির ভরা মৌসুম হওয়াতে ডিমের চাহিদা কম। এতে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। শাকসবজির ভরা মৌসুম হওয়াতে ডিমের দাম অনেকটাই নিম্নমুখী। আমরা খামারিদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি, কিছুদিন পরেই হয়তো ডিমের মূল্য স্বাভাবিক হয়ে যাবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জামালপুরে প্রান্তিক ও বাণিজ্যিক খামার রয়েছে 25,000। সময় সংবাদ, জামালপুর। ময়মনসিংহ সদরে শম্ভুগঞ্জ ও অম্বিকাগঞ্জ সড়কের 4 কিলোমিটার অংশের নির্মাণ কাজ 4 বছর ধরে বন্ধ।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজও শেষ হয়নি গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চরাঞ্চলবাসীকে। কৃষি নির্ভর এ জনপদের স্থানীয় অর্থনীতিতেও পড়েছে বিরূপ প্রভাব। তবে সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। সড়ক জুড়ে খানাখন্দ, তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 2021 সালে শুরু হয় ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ অম্বিকাগঞ্জ সড়কের 4 কিলোমিটার অংশের নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান সাদিয়া অ্যান্ড সামিহা এন্টারপ্রাইজ মাত্র 10% কাজ করে লাপাত্তা হয়ে যায়। পরে গত বছর নতুন ঠিকাদার নিয়োগ দেয় এলজিইডি। তবে পর্যাপ্ত বরাদ্দের অভাব দেখিয়ে তারাও কাজ করেনি। এদিকে দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ থাকায় দুর্ভোগে চরাঞ্চলবাসী। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের অবহেলা ও কর্তৃপক্ষের উদাসীনতায় 4 বছরও শেষ হয়নি এই সড়ক নির্মাণ। আমাদের এই 5টা ইউনিয়নের লোকজন অনেক দুর্ভোগে আছে। বৃষ্টির সময় কাদার লাগি রাস্তায় বাইরে হওয়া কঠিন। সারাদিনে 500 টাকা কামাই করুন, 300 টাকা মিস্ত্রিরে দেওয়া লাইন লাগে, 100 টাকা ডাক্তারে দেওয়া লাইন লাগে। একটু চেষ্টা করে রাস্তাটা হয়ে গেলে তো সবারই সুবিধা হয়। দুঃখজনক বিষয় যে কারো থেকে আমরা কোনো ধরনের কোনো সারা শব্দ তেমন পেলাম না। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এলজিইডি। মেজারমেন্টটা সঠিকভাবে না হওয়ার কারণে একটু ডিলে হয়েছে। তো আমরা এটা দেখে সদর উপজেলা ইঞ্জিনিয়ার সহ আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এলজিইডির তথ্য মতে শম্ভুগঞ্জ অম্বিকাগঞ্জ সড়কের নির্মাণ ব্যয় ধরা হয় 3,60,00,000 টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঔপনিবেশিক আধিপত্য চাপানোর চেষ্টা করার অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তেল অবরোধ ও সামরিক চাপের মধ্যেই হোয়াইট হাউসের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানান তিনি। এদিকে নিষেধাজ্ঞার মধ্যেই ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বন্দর ও শোধনাগারে কাজ চলছে। তবে কারাকাসের উপর চাপ বাড়াতে পুয়ের্তো রিকোর সামরিক ঘাঁটিতে একের পর এক সমরযান মোতায়েন করে চলেছে ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর ঔপনিবেশিক ও দাসত্বমূলক শাসন ব্যবস্থা চাপাতে পারবে না। প্রাকৃতিক সম্পদ দখলের উদ্দেশ্যে ওয়াশিংটন একটি কৃত্রিম বাস্তবতা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। মাদুরোর দাবি, জনগণ, প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকায় হোয়াইট হাউসের প্রচেষ্টা ব্যর্থ হবে। বৈঠকে শান্তি ও সংলাপের বার্তাও দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে চাইলে কারাকাস সবসময় রাজি থাকবে। এ সময় সংঘাত নয়, বরং সহযোগিতা ও স্থিতিশীলতার পথ খোঁজার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মার্কিন গণমাধ্যমের উদ্দেশ্যে ভেনেজুয়েলার শক্ত অবস্থানের কথাও তুলে ধরেন। এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে তেল অবরোধ জোরদার করছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল ট্যাঙ্কারে নৌ অবরোধ আরোপ করা হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান এবং নতুন করে MQ-9 রিপার ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মাদক পাচার ঠেকানোর অজুহাতে নৌযানে হামলার ঘটনাও ঘটছে। অবরোধের মধ্যেও সচল রয়েছে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বন্দর ও শোধনাগার। দেশটির বৃহত্তম বন্দর পুয়ের্তো কাবেলো এবং এল পালিতো শোধনাগারে উৎপাদন কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাসিন্দারা জানান, কাঁচামাল সংগ্রহে জটিলতা বাড়লেও কার্যক্রম স্থিতিশীল আছে। সাম্প্রতিক জরিপে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির বিরোধিতা এবং জাতীয় সার্বভৌমত্বের পক্ষে জনসমর্থনের কথাও উঠে এসেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে একদিনে আরও 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 414-তে। একই সময়ে পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। ইতালিতে হামাসকে অর্থায়নের অভিযোগে 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য প্রকট হচ্ছে। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে তা আমলেই নিচ্ছে না ইসরায়েলি বাহিনী। নানা অজুহাতে হামলা চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে, যা প্রতিদিনই বাড়ছে। হাসপাতালে বাড়ছে মরদেহের সংখ্যা।
স্থানীয় সময় শনিবার অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। বন্ধ করে দেয় শহরের প্রবেশপথ। ঘরবাড়িতে তল্লাশি চালানো হয় এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কয়েকটি বাড়ি সাময়িকভাবে সেনা জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। অভিযুক্ত এক ফিলিস্তিনির বাড়ি ভাঙার প্রস্তুতিও নেওয়া হয়। এদিকে ইতালিতে হামাসকে অর্থায়নের অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় 70 লাখ ইউরো মানবিক সহায়তার নামে সংগ্রহ করা হয়। তদন্তে দেখা গেছে এই অর্থের বড় অংশ হামাসের কাছে পাঠানো হয়েছে। অভিযানে 80 লাখ ইউরোর বেশি সম্পদ জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধের তথ্য প্রকাশ হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন ইসরায়েল চুক্তির গতি কমাচ্ছে। প্রথম ধাপের শর্ত পুরোপুরি মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে। দ্বিতীয় ধাপে গাজা প্রশাসন সেনা প্রত্যাহার ও পুনর্গঠন নিয়ে আলোচনা এখনও অগ্রগতি পায়নি, যার পেছনে ইসরায়েলকেই দায়ী করছে ওয়াশিংটন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। গত আসরের তুলনায় শক্তিশালী স্কোয়াড গড়েছে রংপুর রাইডার্স। তাই দলের হয়ে দীর্ঘ 8 বছরের শিরোপা খরা কাটাতে চান ইফতেখার আহমেদ। স্কোয়াডে 7 পাকিস্তানি ক্রিকেটার থাকায় মানিয়ে নেওয়াটা সহজ হবে বলে মত এই অলরাউন্ডারের। বিপিএলে ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে জায়গা করে নিতে চান বিশ্বকাপ দলে। একসাথে 4 পাকিস্তানি সাইনিং স্কোয়াডে যোগ দিয়েছে শুক্রবার রাতে। পরের দিনই অনুশীলন। খাতা কলমে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স। তবে 2017-র পর আর মেলেনি শিরোপার স্বাদ। খরা কাটাতে এবার রিয়াদ, লিটন, হৃদয়দের দলে ভিড়িয়েছে রংপুর। সেই সাথে স্কোয়াডে 7 পাকিস্তানি ক্রিকেটার থাকায় শিরোপা জিততে আত্মবিশ্বাসী ইফতেখার আহমেদ। রংপুর রাইডার নে বহুত জবরদস্ত টিম বানাই হ্যায়। রংপুর অসাধারণ দল বানিয়েছে। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে আছেন। গত মৌসুমের তুলনায় দল অনেক বেশি শক্তিশালী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার অল্পের জন্য পারিনি। পাকিস্তানি অনেক খেলোয়াড় আছে। আমরা একসঙ্গে ঘরোয়া খেলি, আবার এখানেও একসঙ্গে, তাই কম্বিনেশনটা ভালোই হবে। কম্বিনেশন বিলকুল ওয়ান অফ দ্য বেস্ট। টি-20-র পরীক্ষিত ক্রিকেটাররা আছেন রংপুর স্কোয়াডে। তবে কার ওপরে বেশি প্রত্যাশা ইফতির? পাক অলরাউন্ডার জানালেন তাওহিদ হৃদয়ের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তিনি। সেই সাথে লিটন দাসের ওপরেও আস্থা রাখতে চাইছেন ইফতেখার। বাংলাদেশি প্লেয়ার সারে মাশাআল্লাহ জবরদস্ত খেল রহে। বাংলাদেশের সবাই ভালো খেলছে। তাওহিদের বিপক্ষে অনেক খেলেছি, এবার এক দলে খেলতে মুখিয়ে আছি। লিটনের সঙ্গে কানাডায় একসঙ্গে খেলেছি, অনেক অভিজ্ঞ, সবসময় পারফর্ম করে আর দলকে জেতাতে সাহায্য করে। তো মেরে লিয়ে এক্সাইটেড হ্যায় কি मैं उसके साथ खेलूं। 2024 বিশ্বকাপের পরেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন ইফতি। তবে সদ্য শেষ হওয়া পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপে হয়েছেন টুর্নামেন্ট সেরা। এবার বিপিএল ধারাবাহিকতা ধরে রেখে জায়গা ফিরে পেতে চান 2026 বিশ্বকাপের স্কোয়াডে। बीपीएल से पाकिस्तान टीम के लिए मैंने कमबैक किया है। बीपीएल দিয়ে আমি পাকিস্তান দলে সুযোগ পাই। এবারও আমার লক্ষ্য এখানে পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিব। এখানে এসে ঘরের মতোই লাগে। পাকিস্তানের সাথে অনেক মিল। আগে मैं जो वर्ल्ड कप आ रहा है उसमें मैं कमबैक करूं। 29 ডিসেম্বর চট্টগ্রামের বিপক্ষে শুরু হবে রংপুরের বিপিএল যাত্রা। এর আগে শেষ দল হিসেবে শনিবার সিলেটে পৌঁছায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া। মধ্যরাতে ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। মাকে দেখতে এভার কেয়ারে তারেক রহমান। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে রাজনৈতিক অধ্যায়ের নব সূচনা। জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখার আশা বিশ্লেষকদের। বিএনপিতে গুণগত পরিবর্তনের আভাস। এবং 10 কার্যদিবসের মধ্যে শহীদ হাদির হত্যার চার্জশিট। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার নিশ্চিতের আশ্বাস। 8 বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মিসবাহ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।